माता की, भारत माता की जय श्री राम। जोर से बोलो, আবার বলো, সবাই মিলে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার তরুণ তাজা যুব মোর্চার কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বারুইপুরের অনেকটা পথ জুড়ে মাইক দেওয়া আছে। এখানকার সম্মানীয় নাগরিক বৃন্দ, গণদেবতা, জনতা জনার্দন, যারা আমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা স্থানীয় এবং কলকাতা থেকে অনেকে এসেছেন। আমি তাদের সবাইকে আগাম নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচি আপনারা জানেন যে আমাদের দলের 7টি মোর্চা রয়েছে। তার মধ্যে একটি মোর্চা হলো অত্যন্ত প্রাণবন্ত লড়াকু সংগ্রামী মোর্চা, যুব মোর্চা। তারা এখানে একটি যাদবপুর সাংগঠনিক জেলার যুবক যুবতী অর্থাৎ তাদের সদস্যদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের দুটো দাবি, একটা হলো শিক্ষান্তে চাকরি চাই, চাকরি দিতে হবে, মেধা অনুযায়ী চাকরি চাই। আরেকটা দাবি হলো পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের কয়েক হাজার যুবকর্মী আজকে বারুইপুরে এখানে সমবেত হয়েছেন। আমি যুব মোর্চাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই কর্মসূচির ব্যবস্থাপক মলয় চ্যাটার্জি, যুব মোর্চার সভাপতি, তাকে সাহায্য করেছেন আমাদের তমস চ্যাটার্জি, শুভঙ্কর চ্যাটার্জি ও অঙ্কিত দে। আমাদের মধ্যে বিভাগের দেবজিৎ ভাই এসেছেন, সহসভাপতি অধ্যাপক গৌরব লামা এসেছেন, আমাদের বোন সঞ্চালিকা আছেন, সর্বোপরি পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি, কৃতি চিকিৎসক, অঙ্কোলজির অনেক বড় ডাক্তার, আমাদের ভাতৃপ্রতিম ডাক্তার ইন্দ্রনীল খান, তিনি এসেছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের একাধিক রাজ্য কমিটির সদস্য এখানে এসে উপবিষ্ট হয়েছেন। মাননীয় উত্তম কর মহোদয়, মাননীয় হরিকৃষ্ণ দত্ত মহোদয়, মাননীয় সংঘমিত্রাদি এবং আমাদের এন মোহন রাও সহ অন্যান্য রাজ্য পদাধিকারী বৃন্দ। আমাদের যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মহোদয় কলকাতায় ICCR এ আমাদের সাংগঠনিক মিটিং চলছে। আমি এবং ইন্দ্রনীল খান এখান থেকে গিয়ে সেটাতে যোগদান করব, ওখানে গেছেন। তার টিমের সুভাষিস লস্কর, বিশ্বজিৎ পাল এবং প্রদীপ্ত অর্জুন, সোমাশ্রী রায়, তারা এখানে মঞ্চে আছেন। এর বাইরেও এসসি মোর্চার রাজু মন্ডল, ওবিসি মোর্চার রঞ্জিত দেবনাথ এবং আমাদের ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং প্রাক্তন জেলা পরিষদ মেম্বার শিক্ষক সুবক্তা রঞ্জন বৈদ্য সহ আমার সম্মানিত মঞ্চ। আপনারা জানেন পশ্চিমবাংলায় গত 12.5 বছর এবং তার আগে 34 বছর এরা যদি এই দুটো দল, এখন এরা এ টিম বি টিম। দিল্লিতে যদি যান, কংগ্রেস হচ্ছে এ টিম, সিপিএম আর তোলামূল হচ্ছে তার বি টিম। আর পশ্চিমবঙ্গে যদি আসেন, এ টিম হচ্ছে তোলামূল আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা, এদের অভিধানে এই ডিওয়াইএফআই না কেই আছে, গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোন বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ।
ইনসাফ যাত্রা, এ বাংলা টাংলাতে নাই এরা, এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোনো ব্যাপার নেই। এরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে, তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা, তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামূল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের গুতগুতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে। আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকেরাই খুন করে দিয়েছে। এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে। এখানকার যিনি এমএলএ বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে, পিছনে বিজেপি আছে এই খুনের পিছনে। আমরা কোথাও নেই, এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে। আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন। আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারায় এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে, সে কথা 2-4 কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান, তখন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে, আপনারা সেই জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ। তাই বাংলাতে একমাত্র বিকল্প, বিশ্বাসযোগ্য বিকল্প
নো সেটিং অপোজিশন এবং সুশাসন আর সুরক্ষা, এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। আমাদের দুটো লক্ষ্য, বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা বোনেদের, সংখ্যালঘুদের, দলিতদের, জনজাতিদের, প্রান্তিক মানুষদেরকে, সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে ডবল ইঞ্জিন সরকার পারবে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে, রাষ্ট্রবাদী সরকার পারবে, বিজেপি পারবে, অন্য কেউ পারবে না। তাই আপনাদের কাছে আমি বলবো যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের অবস্থা কি? অবস্থা ভয়ঙ্কর। পশ্চিম বাংলার এই বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, মানে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন যে আমি ডবল ডবল চাকরি দেব। আপনি বলুন তো বিগত দিনে আজ থেকে 50-100 বছর আগে বাড়ির ছেলেকে মেয়েকে শিক্ষাদান করা হতো কেন? তার জেনারেশনের জন্য। এখন শিক্ষাদান করা হয় কেন? যাতে সে একটি উপযুক্ত কর্মসংস্থান পায়, তার পরিবারের এবং সমাজের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। আপনি পশ্চিমবঙ্গে বলুন গত 12.5 বছরে চাকরি কোথায়? কে চাকরি পেয়েছে? কেউ চাকরি পায়নি। আমি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টি দপ্তরের মন্ত্রী ছিলাম। 4 বছরেরও বেশি সময় আমি মন্ত্রী ছিলাম। এই অর্থমন্ত্রী যিনি ছিলেন, এখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার, মন্ত্রীর সমান মর্যাদা পান ডক্টর অমিত মিত্র, তিনি প্রত্যেকটা ক্যাবিনেটে তিনি যত পদ আছে সবগুলো অবলম্বী ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভ্যাকেন্সি কত? 30 লক্ষ ভ্যাকেন্সি। সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব মিলিয়ে 30 লক্ষের বেশি কর্মসংস্থান আজকে পশ্চিমবাংলায় রাজ্য সরকার করতে পারেনি। এর মধ্যে 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত। সেই 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করে তাদের চাকরি দেওয়া হয়েছে। চাকরি দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল, সর্বোচ্চ 12,000 টাকার বেতনে কন্ট্রাকচুয়াল, যাদের প্রতি বছর রিনিউয়াল হয়, পেনশন, বিএ, গ্র্যাচুইটির কোনো ভবিষ্যৎ নেই। 12,000 টাকা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 30,000। এই 30,000 কারা? 30,000 হলেন তারা যারা টাকা দিতে পেরেছেন ন্যূনতম 5 লক্ষ টাকা। আর কারা? যারা বিজেপির পতাকা ছিঁড়ে, বিজেপির মিছিল আটকায়, পঞ্চায়েতের পুলিশকে সাথে নিয়ে ভোট লুট করে, পৌরসভা ভোটে ইভিএম বদলায়। এই লোকগুলো কারা? আপনারা এখানেই জানেন বাড়ির উপরে। এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে পুরসভাতেই বলুন বা বিধায়ক যিনি আছেন তার সুপারিশে যারা যোগ দিয়েছে সব পার্টি ক্যাডার, নইলে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যে রাজ্যে 1,500 টাকা বেতন পায় বোনেরা প্রাণী মিত্রা। আজকে অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে কোন পশু চিকিৎসক দেওয়া হয়নি। এই 1,500 টাকা মাত্র পায় আমার বোন দিদিরা, তারা কাজ করছে। আইসিডিএস বলুন, আশা বলুন, ভিএলই বলুন, ভিআরপি বলুন, ভিলেজ পুলিশ বলুন, সিভিক ভলেন্টিয়ার বলুন, ডাটা এন্ট্রি অপারেটর বলুন, পার্ট টাইম টিচার বলুন, ভোকেশনাল বলুন, প্রত্যেককে তাদের সম কাজে সম বেতন তো দূরে থাক, তাদেরকে ন্যূনতম বেতন দেওয়া হয় না। আজকে আশা কর্মীরা মধ্যপ্রদেশে বিজেপি সরকার 10,000 টাকা করে বেতন দেয়।
আইসিডিএস এর লোকেরা বিজেপি শাসিত রাজ্যে 15,000 টাকা করে টিচাররা আর 10,000 টাকা করে হেল্পাররা বেতন পায়। আজকে ভাবতে পারেন যে 5,000 ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে, তারা কেন আমরা জানি, তারা তৃণমূলের তালিকায় নিয়োগ হয়েছে। এসপিরা ফর্স ইন্টারভিউ করেছে। সেই 5,000 ভিলেজ পুলিশ আজকে 12 বছরে 1 টাকাও তাদের বেতন বাড়ানো হয়নি। শুধু তাই নয়, জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, লেডি কনস্টেবল তাদেরকে পর্যন্ত তাদের যে সম কাজে সম বেতন সেটা দেওয়া হয় না। সিভিক ভলেন্টিয়ার 1,15,000 আছেন, 9,000 টাকা করে তাদের বেতন দেওয়া হয়। ভিআরপি, ট্যাক্স কালেক্টর, এমনকি সিএইচজি কমিউনিটি হেলথ গাইড, তাদের বেতন শুনলে তো আপনি হেসে গড়িয়ে যাবেন। মাত্র 50 টাকা মাসে দেয় সিএইচজির লোকেদের। এই হচ্ছে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের অবস্থা। এই পশ্চিম বাংলাতে কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল আগে 41টা, সব কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা বন্ধ। আপনার ভাই বোন বা আপনি নিজে নাম নথিভুক্ত করতে পেরেছেন কোথাও? উত্তর হবে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জি আজ থেকে 5-6 বছর আগে একটা ঢপের চপ, তিনি তো সত্যি কথা বলেন না, মিথ্যা লগ্নে জন্মেছেন, সব সময় মিথ্যা কথা বলেন আর মোদীজি স্কিমগুলোর নাম বদল করেন। এই মমতা ব্যানার্জি বলেছিলেন আমি যুবশ্রী চালু করলাম, 1 লক্ষ লোকের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে তুললাম, এখান থেকে চাকরি হবে আর আপনাদের নতুন নতুন নাম উঠবে এবং আপনারা যতক্ষণ না চাকরি পান 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। আপনারা বলুন কার কার নাম আছে আমার যুবক ভাইরা, যুবক বোনেরা, বলুন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে, বেকার ভাতা পান, যুবশ্রী পান, একজনও উত্তর দিতে পারবেন না। এ তো গেল সরকারি চাকরির কথা। শিক্ষা, প্রাইমারি, আপার প্রাইমারি, শিক্ষাকর্মী, এমনকি পাবলিক সার্ভিস কমিশন, সেখানেও চাকরি সব লুট হয়েছে, খাতা বদল হয়েছে। আমি আরটিআই করেছিলাম আমাদের পাবলিক সার্ভিস কমিশন অফিসে, অনেক লড়াইয়ের পরে একটা সাল পেয়েছি, 15-16তেই যা কেলেঙ্কারি আছে, খুব রাগে মগরাহাটের ভিডিও। আমি গিয়ে বলে এসেছিলাম এই ভিডিও 2 নম্বরই করে টাকা চাকরি পেয়েছে। আমি 50টা ভিডিওর নাম বলে দিতে পারি যারা 15, 16, 17, 18তে চাকরি পেয়েছে। তারা কেউ যোগ্যতায় চাকরি পায়নি, তারা পিএসসি তে ম্যানেজ করে, কেউ টাকা দিয়ে 25 লক্ষ টাকা দিয়ে, আর কেউ তৃণমূলকে ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। আপনি ভাবতে পারেন পাবলিক সার্ভিস কমিশনের মতো এত উঁচু মার্গের একটি সংস্থা, বেঙ্গল ক্যাডার যেখানে ডিএসপি হয়, ডাব্লিউবিসিএস হয়, সেখানে পর্যন্ত 2 নম্বরই করেছে। তাই এই ভিডিওদের একটা বড় অংশ মানরেগার চুরিতে আছে, আবাস যোজনার ভুয়া তালিকাতে আছে, দুয়ারে সরকারের ধাপ্পাবাজিতে আছে, পঞ্চায়েতে ভোট লুট করাতে আছে। আর লোকসভাতে আপনাদের সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে ভোটার তালিকায় ওপার থেকে ডিঙ্গি আসা জামাত হেফাজত রাজাকারের নাম তুলছে। আমাদের নেতা অমিত শাহজি আজ তক টিভি চ্যানেলে কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছেন সিএ মানে কারো নাগরিকত্ব কাড়া নয়। আর ভারতে বসবাসকারী সংখ্যালঘু মুসলিম যারা ভারতে আদি অনন্তকাল আছেন, তাদের একজনকেও ভারতীয় জনতা পার্টির সরকার উচ্ছেদ করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু 72টা জায়গায় বিএসএফ এর জমি না দিয়ে, বেড়া না দিতে দিয়ে যেভাবে লোক ঢুকাচ্ছে, এই রাস্তা তো আর নাই আপনার হাতে। এই যে গোসাবা থেকে বারুইপুরের রাস্তা, আর ওদিকে আপনার
বাসন্তী এক্সপ্রেসওয়ে ঘটকপুকুর, এই রাস্তা দিয়ে গোটা পশ্চিম ভারতবর্ষে যত গুন্ডা দুষ্কৃতকারী জঙ্গি ঢোকানোর কাজ করছে মমতা ব্যানার্জির সরকার। আপনি ইন্দোরে সেক্স র্যাকেট ধরা পড়েছে, এখান থেকে সাপ্লাই হয়েছে। দিল্লিতে জাহাঙ্গীরপুরীর দাঙ্গা, এখান থেকে সাপ্লাই হয়েছে। ফিরোজ বলে একটা ছেলেকে অ্যারেস্ট হয়েছে। আপনার এই যে কিছুদিন আগে হরিয়ানা সেখানে যে ঘটেছে ঘটনা, সেখানেও সাপ্লাই হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এই পশ্চিমবঙ্গ শুধু চাকরি থেকে নয়, পশ্চিমবঙ্গকে আজকে জঙ্গিবাদ এবং দেশের স্বার্থে পশ্চিমবঙ্গকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। বারুইপুরে গত বছর বাসা ভাড়া করেছিল লালটু শেখ, আব্দুল মান্নান, দুজন বাংলাদেশি। এদের এক একজনের বাড়ি থেকে 17টা করে এপিকের কার্ড পাওয়া গেছে, এনআইএ তুলে নিয়ে গেছে। আমার বারুইপুরের হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতীয়দের কাছে আমার আবেদন, ঘর ভাড়া দেওয়ার আগে, জমি কেনা বেচা করার আগে দয়া করে দেশের স্বার্থটা দেখবেন। দেশের স্বার্থটাকে রক্ষা করতে হবে, কারণ আমরা ভারতবর্ষকে রক্ষা আমাদের করতেই হবে। এই সতর্কতা আপনাদের দিয়ে যেতে চাই। চাকরির কথায় আমি বলছিলাম কিভাবে চাকরিগুলো বেঁচেছে। 54,000 চাকরি বেঁচেছে। মোটা পার্থ 150 কেজি তার ওয়েট, তার অনেক বান্ধবী, অর্পিতার মতো অসংখ্য বান্ধবী। এই বারুইপুরেও তার খামার বাড়ির একটি পেয়ারার বাগান নাকি ছিল, আপনারা জানেন, এখানেও আছে। এরা কিভাবে চাকরিগুলো লুট করেছে, বেচেছে, দোকান খুলে সেল করে দিয়েছে। পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের এটা ভাবতে হবে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আজকে আপনারা 2 কোটি বেকার। পশ্চিমবাংলায় কি পেয়েছেন আপনারা? 2023 সালে মাধ্যমিকের রেজিস্ট্রেশন করার পরে 4 লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড নেয়নি। উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে 2 লক্ষ ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড নেয়নি। একদিকে কলেজে অনার্স, ইউনিভার্সিটি, এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজ কোথাও কেউ ভর্তি হচ্ছে না, কারণ বাবা মা ব্যাড ইনভেস্টমেন্ট করতে রাজি নয়। কারণ চাকরি মমতা ব্যানার্জি থাকলে হবে না, এটা সবাই জেনে গেছে। তাই আজকে পশ্চিম বাংলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। আর 12.5 বছরে কি দিয়েছে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি আপনাদেরকে 21,000 নতুন মদের দোকান দিয়েছে। 21,000 মদের দোকান দিয়েছে। আমি মন্ত্রী ছিলাম, মুখ্যমন্ত্রীকে বলতাম চাকরিগুলো দিন, এই পোস্টগুলো অবলুপ্ত করছেন কেন? ফাঁকা পোস্টে চাকরি দিন। 3,500 টাকা কুইন্টাল চাল আপনি 8,000 6,000 এর বেতনের চাকরি দিচ্ছেন। এদের তো কোনো বাবা মা মেয়ে দেবে না বিয়ে করার মতো। আমি বারে বারে বলতাম, আমাকে কানে কানে ডেকে বলতো মুখ্যমন্ত্রী, আরে একটা ছোট চাকরি দিতে গেলে প্রাইমারি হোক আর গ্রুপ ডি হোক 25,000 টাকা বেতন দিতে হবে। ওর বাড়িতে ভোট কটা? 4 বা 5টা ভোট। আর আমি যদি ওই 25,000 টাকাকে 50টা বাড়িতে 500 করে দিয়ে দিই, তাহলে 50 গুণিতক 4, 200 ভোট আমার সলিড হয়ে গেল। তাহলে আমাকে ভোটে জিততে গেলে নোট দিতে হবে আর ভোট নিতে হবে। চাকরি দিয়ে তো ভোট আমি পাবো না, তাই চাকরি আমি দেব না। শুভেন্দু, ভুল করবি না, অঙ্কটা একটু ভালো করে কষে চলতে হবে। এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শিল্প বিরোধী। এই রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাগান গুজরাটে তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন। 2021-এর আগের কথা বলবো না, 2021-এ 5ই মের পরে চন্দননগরের গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, আমাদের গুপ্তিপাড়ায় কেশরাম রেয়ন, ডানকুনির বিস্কুট কারখানা, অসংখ্য ছোট বড় কারখানা বন্ধ হয়েছে এই 2.5 বছরে।
আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডাবরকে ভাগিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শিল্প বিরোধী, তার সরকার জমি দেবে না, তাই শিল্প হবে না। পরিযায়ী শ্রমিক কত ছিল? বাম আমলে 5,20,000। এই পিসি আর ভাইপোর আমলে কত? পিসি ভাইপোর আমলে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়েছে। বাইরের রাজ্যে তারা থাকে। আপনার গ্রামে যান, জয়নগরে, মথুরাপুরে, রায়দিঘিতে, গোসাবাতে, বাসন্তীতে, ক্যানিংয়ে, ভাঙড়ে, মগরাহাটে, ডায়মন্ড হারবারে, ফলতাতে, যেখানেই যাবেন এক একটা গ্রাম পঞ্চায়েতে অন্তত 1000 করে যুবক তারা বাইরে চলে গেছে। এ রাজ্যে কাজ নাই, আর নাটকবাজি হচ্ছে না। 100 দিনের টাকা চাই, আবাসের টাকা চাই। আপনারা প্রশ্ন করুন তোলামূলকে। ইউপিএ কংগ্রেস 2004 থেকে 14 ছিল, দুটো সরকার। কত দিয়েছে ইন্দিরা আবাস যোজনাতে? তারা ইন্দিরা আবাস যোজনাতে দিয়েছে 4,600 কোটি টাকা। মোদিজি কত দিয়েছেন? মোদিজি 9 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে 30,000 কোটি টাকা দিয়েছেন। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউসি পাঠিয়েছেন। কোথায় বাড়ি? কার বাড়ি? গ্রামে গেলে লোক বলে বাড়ি পাইনি, বার্ধক্য ভাতা পাইনি। 100 দিনের কাজ কেউ আটকায়নি। ক্ষমতা থাকে, দম থাকে, রাজ্য সুপারিশ করুন না, সিবিআই তদন্ত। 3 মাস সময় দিন। আমাদের মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, আমরা বারে বারে বলেছি, জল থেকে, দুধ থেকে জলকে আলাদা করতে হবে। চোরেরা জেলে যাবে, আর যদি অরিজিনাল কেউ থাকে তার জন্য স্কিম চালু থাকবে, টাকা পাবে, কাগজ গুছিয়ে রাখবেন। কিন্তু আগে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে কংগ্রেসের সময় মনরেগাতে কত টাকা পেয়েছেন দিদিমণি? 14,000 কোটি। মোদিজি 1 বছর বন্ধ আছে, তার আগে কত টাকা দিয়েছে মনরেগাতে? 54,000 কোটি টাকা। এই টাকা গেল কোথায়? এই পাশে একটা গনসা বলে এমএলএ আছে, গনসা মন্ডল, কুলতলির এমএলএ। তার মা একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাম হলো মৌরিবালা মন্ডল। আমি শুধু একটা জিপি বলে যাচ্ছি, ওই মৌরিবালা মন্ডল একা 75 কোটি টাকা মনরেগায় ঝেড়েছে। 75 কোটি টাকা। পুকুর 17টা কেটেছে, একটাও পুকুর নাই। আর কলা গাছ বসিয়ে ফলের বাগান কোথাও থাকে না, এখানে ঝড় হয়। মেদিনীপুর আর 24 পরগনা সাইক্লোনে রাখা। এরা ফলের বাগানের টাকা, ফল, আম গাছে আম হয় না, জাম গাছে জাম হয় না, পেয়ারা হয় না, বাড়িপুরে এসে বলছি। শুধু কলা গাছ বসিয়েছে, যাতে দিল্লি থেকে তদন্ত হলে কলা গাছের অস্তিত্ব না দেখা যায়। লুট করেছে। উত্তর দক্ষিণ 24 পরগনা ভয়ঙ্কর জায়গায় গেছে। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার জমি লুট হচ্ছে। দক্ষিণ 24 পরগনার ম্যানগ্রোভ কেটে সাফ করছে। সুন্দরবন দখল হয়ে গেছে। ইট ভাটা, টালি ভাটার নামে সব ইরিগেশনের জায়গা দখল হয়ে গেছে। আইলায় যা মাটি পড়েছিল, তারপরে আর 1 ছটাক মাটি কোথাও পড়েনি। সর্দার, প্রামাণিক, এখানকার যারা আসল মানুষ, যারা মৎস্যজীবী, তাদের খতম হয়ে যেতে হবে। যদি শওকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের শামীম, এইরকম গুন্ডারা আর 5টা বছর থাকে, এই জেলার কোন মানুষের অস্তিত্ব থাকবে না। গত 2 মাসে 2বার এসেছি আমি মগরাহাটে। আমি গেছি একটা ছোট্ট বাচ্চাকে, দলিত পরিবারের বাচ্চাকে, তৃণমূলের উপপ্রধানের দাদা, 60 বছর বয়স, তার একটা বাচ্চা মেয়ের সঙ্গে যা করেছে আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিবাদ করেছিল জনগণ। পুলিশকে সঙ্গে নিয়ে 7টা বাড়ি ভেঙে তছনছ করে আগুন লাগিয়ে
17 জনকে জেলে পুরেছিল, সবকে জামিন করিয়েছি, সবার বাড়িতে সাহায্য দিয়েছি, দলমত নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি। গত মাসে আমি এসেছিলাম জয়নগরের ওই গ্রামে, আপনারা জানেন যেখানে উপপ্রধানের খুন হয়েছে। খুনকে আমরা সমর্থন করি না, তারপরে সেখানকার আইএসএফ আর সিপিএম কে ভোট দিয়েছে বলে 25টা মুসলিম বাড়ি তছনছ করেছে। আপনারা কোথাও দেখেছেন এই ইনসাফ যাত্রা হতে? মোমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যখন ঝামেলা হয়, সিপিএম কে পাওয়া যায় ইনসাফ যাত্রা করতে। শিবপুরের পিএম বস্তি, রিসড়া, ডালখোলাতে রামনবমীর মিছিল আক্রান্ত হলে সিপিএম এর সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমকে পাওয়া যায়, তখন মুখ সেলাই করে রাখে। আর বিজেপি এটা করে না। আমি রামপুরহাটের বনতুইতে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমি পৌঁছেছি 55 জন এমএলএ নিয়ে। তারা আমাদের ভোট দেয় না, মুসলমান মুসলিমদের ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে করেছে। তো আমরা নো সেটিং অপোজিশন। অপোজিশন মানে সরকার, সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে দাঁড়ানোর কাজটা বকতুই থেকে আমডাঙ্গা হয়ে জয়নগর পর্যন্ত বিজেপি প্রমাণ করে দিয়েছে, অন্য কেউ করেনি। আমাকে কলকাতা যেতে হবে 30 তারিখে, ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী মূর্তি উদ্বোধনে একটি এনজিওর ডাকে সোনারপুরে আসবে। আমি এখানে আসার আগে আমাদের জেলার টিম, জিএস ভাইস প্রেসিডেন্টরা, রাজ্য কমিটির মেম্বাররা জেলা সভাপতির সঙ্গে কথা বলে নিয়েছেন। আমি ঘোষণা করে যাচ্ছি, আগামী 10ই জানুয়ারি যাদবপুরে মহামিছিল হবে। যাদবপুরে মহামিছিল হবে। আমি নিজে থাকবো, হাজারে হাজারে মানুষ সেদিন, সব মোর্চা। আজকে তো আপনারা একটা শর্ট ফিল্ম দেখালেন, একটা মোর্চা, আরো এমন 6টা মোর্চা আছে। যুব মোর্চা করেছে, মহিলা মোর্চাকেও নামাতে হবে মাঠে। আপনারা মা দিদিদের বলুন, আমরা লাডলি বাহিন দেব। আমরা শিবরাজ সিং চৌহানের কর্মসূচি লাডলি বাহিন আমরা দেব। আমরা কথা দিচ্ছি, বেকার যুবকদের হাতে কাজ দেব বিজেপি, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনবে বিজেপি, শিল্প আনবে বিজেপি, মহিলাদের 2000 টাকা করে দেবে লাডলি বহিনে বিজেপি। আপনারা তাড়ান এই মমতার কোম্পানিকে, তার পরিবারকে তাড়ান। ভাইপো এখন কোথায়? ভাইপো এখন দোহাতে আছে, দোহাতে আছে, দোহা, সারজা দোহা, বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, আপনি আগেও বিদেশ ভ্রমণ করতেন, আপনার আগেও উইকেন্ড ছিল, ইয়ারএন্ড ছিল, এখনো করছেন। আই হ্যাভ নো অবজেকশন। আপনার করতেই পারেন। উত্তম গড়ের পরিবারের লোক বিদেশে থাকে, মেয়ে বিদেশে থাকে, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জির পরিবারের কেউ 11 সালের আগে বিদেশে গেছে? ভাইপো 14 সালের আগে বিদেশে গেছে। এদের দেখুন, আমেরিকার হংকং যে হসপিটাল, 1 কোটি টাকা মিনিমাম জমা করে চিকিৎসায় নাম লিখাতে হয়। আমেরিকার রাষ্ট্রপতি ওখানে চিকিৎসা করায়, সেখানে ভাইপোর চোখের চিকিৎসা হয়। ভাইপো বছরে 5 বার বিদেশ ভ্রমণ করে। আচ্ছা 14 সালের আগে তো ছিল না, এখন করেন কোথায়? উইকেন্ড, ইয়ার এন্ড, এখন 25শে ডিসেম্বর থেকে চলছে। এই যে পরিবর্তন, এই মমতা ব্যানার্জি, তার পরিবার যদি কেউ বেনিফিটেড হয়ে থাকে, আমার পুলিশ ভাইরা যারা পাহারা দিচ্ছে দূরে দাঁড়িয়ে, তারা কেউ দিয়ে পাননি। ওই 4% দিয়ে কিচ্ছু না। জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার আবার 4% বাড়িয়ে দেবে, ও কিছু না। সুপ্রিম কোর্টকে ধুলো দেওয়ার জন্য আবার লোকসভা ভোটের বৈতরণের জন্য এই ধোলা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির পরিবারের পরিবর্তনটা দেখুন, পরিবারের পরিবর্তন দেখুন। যদি কারোর লাভ হয়ে থাকে 12.5 বছরের পরিবর্তনে, মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠীর হয়েছে, আপনাদের কারো হয়নি। হ্যাঁ, আমি ভুল করেছি। সিঙ্গুরে চুলের মুঠি ধরে সিপিএম ওকে তুলে
সেকেন্ড ব্রিজে ছেড়ে দিয়ে গেছিল। গান্ধী মূর্তির নিচে বসে কাঁদছিল, প্রিয়দাস মুন্সি চোখের জল মুছাচ্ছিল, আর গোপাল কৃষ্ণ গান্ধী রাজনাথ সিং এসে ফলে জুস খাওয়াচ্ছিল। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে নন্দীগ্রাম না করতাম, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারতেন না। তাই ভুল আমার আছে। সিপিএম খুব বেড়েছিল, লক্ষণ সেনকে সামনে রেখে বামপন্থা হাইজাক হয়ে গেছিল। পুরনো বামপন্থাকে আমি রেসপেক্ট করি। বিনয় চৌধুরীর বামপন্থা, সুকুমার সেনগুপ্তর বামপন্থা, গীতা মুখার্জির বামপন্থা, বিশ্বনাথ মুখার্জির বামপন্থা, প্রমোদ দাসগুপ্তর বামপন্থা, সেই বামপন্থার সঙ্গে লক্ষণ শেঠদের বামপন্থা, কান্তি গাঙ্গুলিদের বামপন্থা, হান্নান মোল্লাদের বামপন্থা, ডাবলু আনসারীদের বামপন্থা, মজিদ মাস্টারের বামপন্থা, শকত মোল্লার বামপন্থা, রেজ্জাক মোল্লার বামপন্থা, তার পরিবর্তন হয়েছিল। তাই সরানোটা কালের ডাকে হয়েছে 11 সালে। আবার সময় এসেছে এই রাজ্য থেকে পিসি ভাইপোকে বিদায় দিতেই হবে, বাঁচাতেই হবে বাংলাকে। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষকের অধিকার, এই বাংলার মানুষের অধিকার, নারীদের সুরক্ষা, নারীর হাতে ক্ষমতায়ন আমাদের করতেই হবে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইরা, আগামী কয়েকটা দিন পরে নতুন বছরে পা দেবো আমরা, ইংরেজি বছর। ওই ইংরেজি বছরে সবচেয়ে বড় কাজটা কি করতে হবে? কি করতে হবে? 24-এ আবার 24-এ আবার फिर एक बार अगली बार 24-ए आबार मोदी हीरक रानी জানুয়ারি দীপাবলি হচ্ছে তো, প্রদীপ জ্বলছে তো, দেখা হবে। ভালো থাকবেন। শনিবার সোনারপুরে আর 10 তারিখের মিছিলে বাড়িতে কেউ থাকবেন না। হাজারে হাজারে যাদবপুর বিজেপির ঘাঁটি ইনসাফের নামে তৃণমূলের বিটিকে এখানে কোন জায়গা দেওয়া হবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলছে।